বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে আকাশখানি ফেড়ে ধূমকেতু হইল বাংলার আকাশে। সেদিন কোনো বিদ্রোহীর সৃষ্টি হয়নি, শুধু একটি মাত্র শিশু যে জন্ম মাত্র ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুতীব্র চিৎকারে তার অঙ্গীকার ব্যক্ত করল। আমি তার ভাষা বুঝেছি, সে ভাষা সবাই বুঝে না। এই শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে যাবো আমি। অবাক কাণ্ড 15ই আগস্ট। তখন ভারত প্রজাতন্ত্রের জন্ম হয়নি, উনি 26-এর 15ই আগস্টে জন্মগ্রহণ করেছেন। এই শিশুটি তো আর কেউ নয়, কিশোর কবি সুকান্ত। অনেক কথা এদেরকে নিয়ে রয়েছে, আরো হবে। আমি একটি সত্যি ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়তাম, তখন বিতর্কে আমি জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলাম। তখন ওখানে একটি রাজনৈতিক সংগঠন ছাত্রদের মধ্যে হলো বাংলা ছাত্র ইউনিয়ন। তার প্রধান যিনি, তিনি আউটগোয়িং, তার মাস্টার্স হয়ে গেছে, আমি তখন অনার্স ফাইনাল। তখন আমাদের হলের ফিস্ট যেদিন হয়, একটু ভালো মন্দ খাওয়ায় মাসের শেষের দিন, তখন একজন রাজনৈতিক নেতাকে নিয়ে আসলেন। তার নাম আপনারা হয়তো শুনে থাকবেন, দেবেন শিকদার। আন্ডারগ্রাউন্ড, বিয়ের রাত থেকে হুলিয়া। খাওয়া দাওয়ার পরে ছাদে তিনি গেলেন আমার সঙ্গে একটু কথা বলতেন। ভেবেছিলেন ছেলেটি, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম সাহিত্য প্রতিযোগিতায় এবং বিতর্কে আমি শ্রেষ্ঠ হয়ে আন্তঃবিশ্ববিদ্যালয়ে সেই বিতর্ক প্রতিযোগিতায় ঢাকায় চলে আসি। ওদের ধারণা ছিল আমাকে যদি ওদের সঙ্গে একটু সম্পৃক্ত করতে পারে। দেবেন শিকদার আমাকে নিয়ে ছাদে প্রায় 3-4 ঘন্টা কাটালেন। তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না। মানে না, তোমার সম্বন্ধে আমি সব শুনেছি, তুমি লেখালেখি করো, তা আসো আমাদের সঙ্গে। আমি দেখেন আপনাদের এই মিছিল মিটিং ওইসব করার সময় আমার করি, আমাকে দিন আনি দিন খায়, আমাকে শহরে গিয়ে টিউশনি করে তারপর এখানে এসে রান্না করে খেতে হয়। আমার বাবা মা তো আমাকে পয়সা দিতে পারছেন না, আর আমি একটা মিছিলে যাবো কি জন্যে? ওখানে গেলেও তো আপনি যদি আমাকে কিছু বিনিময় দেন, তখন আমি নিজেকে বিক্রি করে দিলাম। আমার আদর্শ তো সেখানে কাজ করলো না, আমি কিছু বিনিময় করছি। তুমি জানো সুকান্ত সেই বিখ্যাত কবিতাটা লিখেছে কিভাবে? আমি কোটা শোনার গল্প। সুকান্ত তখন কিশোর সংঘের সভাপতি, আর উনি তো এখানকার বামপন্থী যে যত নাম আপনি ওই সেই কবি চলে গেছে বিপ্লবী কবি, আমার চারু মজুমদার থেকে শুরু করে কাউকে বাদ দেননি। ভালো। এরপরে যে ঘটনাটি ঘটলো, আমাকে উনি কনভিন্স করলেন যে তোমার সুকান্ত ওই বিখ্যাত কবিতাটা লিখেছে, আমি তাকে গর্ব শুনিয়েছি। আমাকে ওরা নানা ভাই বলে ডাকত। চট্টগ্রামের সেই বিপ্লবী নেতা দেবেন শিকদার, তিনি বলেছিলেন চীনের একটি গল্প। এই গল্পটি আমি তার কাছে শুনেছি। সেটা হলো কোন এক চন্দ্রাতপ রজনী, ঘরের মহিলারা তাদের উঠোনে বসে গল্প করছেন। রাত তখন 7টা, 8টা, 9টা বাজে। ওখানে বিভিন্ন বয়সী ছিল, এক বৃদ্ধাও ছিলেন, প্রায় 90 বছর বয়স। হঠাৎ আকাশে কি যেন লক্ষ্য করলো, চাঁদের পাশে কোন একটি নক্ষত্র। এটা দেখে ইয়াং যত অল্প বয়সী মেয়েরা ছিল, ঘরের বউ কন্যা, এরা উৎফুল্ল, আহ কি সুন্দর। ওরা তো দেখা দেখি এই সিঁদুর পরে, সিঁদুরের পাশে আবার একটা ছোট্ট তারা বানিয়ে দেয়, তেল বানিয়ে দেয়, কাজল দিয়ে ওরা তৈরি করে, আমি দেখেছি টিকটক করে একটা দেয়। তো ওরা তো উল্লসিত। কিন্তু এই বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি শুধু বললেন, এবারের খণ্ডটা ভালো হবে না, এবারের খণ্ডটা ভালো হবে না, কারণ আকাশে যদি এমন কিছু দেখা যায়। তারপরে সুকান্ত দিয়ে লিখল, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গত্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো ঘটি। আমি এই 3 কবির জয়ন্তী, যেহেতু আমি জয়ন্তীর দিকে যেতে পারবো না, কারণ রবীন্দ্রনাথ আমাদের আত্মাকে জাগিয়ে রেখেছেন, ভালো কথা।
আমাদের চেতনাকে শানিত করছেন নজরুল, আরো ভালো কথা। প্রশ্নটা হচ্ছে, আমরা এদের নিয়ে উল্লাস করি, আনন্দ করি, কবিতা আবৃত্তি করি, গান গাই কেন? এর প্রাসঙ্গিকতা কি? এদের লেখা থেকে এদের তো দায় ছিল। আপনি অবাক হয়ে যাবেন, সুকান্তের আগে মাত্র 5-6 বছর আগে কিন্তু সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন। কম লেখেননি। ফুল ফুটুক না ফুটুক এইটুকুই শুধু মনে রেখেছি, কিন্তু প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এই কবিতা তারই। আরো ঘটনা আছে। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা কত কিছু করি, সিনেমা করলাম, এটা করলাম, ওটা করলাম, বিনা চিকিৎসায় মারা গেল। তিনি বলেছিলেন, ঘরে খাবার, দুটো খাবারের ব্যবস্থা না করে কেউ যেন সাহিত্য কর্ম করতে না আসে। খুব করুণ কাহিনী, কিন্তু ভীষণ করুণ। নজরুল ইসলাম যা বলেছেন সেটা আমি এখানে উচ্চারণই করতে পারবো না। তিনি বলেছেন, যদি আমার জন্ম হয়, যদি আবার ফিরে আসি, কবি হয়ে যেন না আসি, আর যদি আসিও, আমি যেন শরৎ বাবুর ওই মঠের ওই পশু পাখি কবি হয়ে আসি, তোমরা খেয়ে বাঁচতে পারবো। এটা তার প্রবন্ধের মধ্যে লেখা আছে। এই যে হানাহানি, রবীন্দ্রনাথ লিখলেন, চারিদিকে নাবিকেরা ফেলিতেছে বিষাক্ত বিশ্বাস। সুকান্ত কি বললেন? একই জিনিস। নজরুল কি বললেন? হিন্দু মুসলমান দাঙ্গা নিয়ে নজরুল যে কতবার রবীন্দ্রনাথের কাছে ছুটে এসছেন। রবীন্দ্রনাথ একটা সহজ বাংলায় বললেন, নজরুল বললেন, গুরুদেবের সমস্যার সমাধান কি? সহজ বাংলায় বললেন, দেখো, যে ন্যাজ বাইরে তা কাটা যায়, ভিতরে যে ন্যাজ গজায়, লেজ ন্যাজ করেছেন, তা কাটবে কে? নজরুল মন্দির মসজিদ নিয়ে যে প্রবন্ধটা লিখেছেন, সেখানে কিন্তু এইভাবে একটি কথা আছে, মানুষগুলো, রক্তাক্ত মানুষগুলি ছটফট করে কাঁদছে, বাবা গো, মা গো। ঠিক যেমন বিভিন্ন ধর্মের দুটি শিশু তাদের মাকে ডাকে, কিন্তু তাদের সে কান্না শুনে মন্দির চলিল না, মন্দিরের পাষাণ দেবতারা গলিল না, মসজিদের হেন কিছু হলো না, শুধু হত আহত মানুষদের শরীর থেকে নির্গত রক্তে তাদের সব কিছু কলঙ্কিত হইয়া রইল। মন্দির মসজিদের সমস্ত কিছু কলঙ্কিত হইয়া রইল। আর কতদিনই করবেন? নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত তো যে দেশের জন্ম, যে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে যে প্রত্যয়ী মুষ্টিবদ্ধ হাতে সে দেশের প্রজাতন্ত্রের আগেই, মাত্র কয়েকটা মাস আগে তিনি পৃথিবী থেকে চলে গেলেন। 15ই আগস্ট যায়নি, 7ই মেতে চলে গেছেন, না কত যেন তিনি পৃথিবী থেকে চলে গেলেন। ওই রকম প্রতিভা নিয়ে ভদ্রলোক কিন্তু 45-এ এসএসসি পরীক্ষা দিয়েছেন, মানে তখনকার এন্ট্রান্স পাস করতে পারেননি। পারবেন কি করে? কিন্তু সারাদিন থাকেন এই পার্টির কাজ নিয়ে, এই বৈষম্যহীন একটি সমাজ গড়ার যে প্রত্যয় নিয়ে তিনি নেমেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, 43-এর মন্বন্তর, আর সাম্রাজ্যবাদীদের এই যে যত কিছু হচ্ছে, ইভেন শ্রেণী বৈষম্যের যে ভ্রুকুটি, এই সব কিছু কত সময় আছে আমাদের? না, আপনি বলেন। এই সমস্ত কিছু মাথায় নিয়ে নেমেছেন আমাদের সুকান্ত। আর সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটেছে সেটা হলো, আশপাশ করেছেন, একটু সুন্দর করে বলেছেন, রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসার জন্য শুধু আমাদের দেশে নয়, এখানেই শুধু কল্লোল সৃষ্টি হয়নি, ব্রিটিশ এবং আইরিশ কবিরা, অডেনের গ্রুপ, এখানে তারাও ওখানে আন্দোলন কম করেননি। কে না করেছেন? অডেনের গ্রুপে একজন আছে লুই ম্যাগনিস, কিন্তু বলেছেন এই কবিতা does not mean but be, should not mean but be। কি বুঝলেন? এই যে আমরা আজকে দেখেন সর্বকনিষ্ঠ মানুষটি, তারও 100 বছর পূর্ণ হবে এই ছাব্বিশে, শতবর্ষপূর্তি এই আর মাত্র কয়েকটা মাস পরে। সুকান্তেরও কিন্তু শতবর্ষ, তিনি ইতিহাস হননি,
আপনার আমার কবিতা বা কথা 100 বছর পরে থাকবে ভাবা যায়? ঠিক করেছেন। কেন থেকেছে? শুধু বক্তব্যের জন্য, আন্দোলনের জন্য? আন্দোলন থেমে যায়, থেমে যায়। আরে রবীন্দ্রনাথ বলেছেন আমি পৃথিবীর কবি। এখন আপনি যদি বলেন আমি অমুক দলের কবি, আমি অমুকের কবি, তাহলে আপনার স্থায়িত্ব, আপনার আয়ুকে তো আমি তখনই কেটে ফেললাম। ঠিক বলেছেন। আপনি এটা বুঝেন না, আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনি তো আমার কথা শোনেননি। তাহলে এখানে যারা আসেন এরা মলয়চন্দ্রের মতো মারা গেলেন কিছুদিন আগে, তিনি একটি সুন্দর কথা বলেছেন যে সাহিত্যের মাধ্যমেও দেশ সেবা করা যায়। এটা এও বলেছেন, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছেন। এখন সাহিত্য তো সাহিত্য হতে হবে। আপনি বক্তব্য দিলে তো রাজনৈতিক বক্তব্য, বক্তব্য, কিন্তু আপনার বক্তব্যটাকে আমি কেন মনে রাখবো? কারণ ওটাকে আপনি সাহিত্যের একটা ছাদে, একটা আদরের মধ্যে আপনি এই যে কবিতাটি আপনি পড়লেন, আপনি একবার এই কবিতাটিকে ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে নিজের সামনে নিয়ে একবার নিরপেক্ষভাবে প্রশ্ন করে দেখেন তো, এটি কেন গদ্য নয়? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আপনার লেখাটি আপনি দরাজ কণ্ঠে শুদ্ধ উচ্চারণ করে আপনি পরিবেশন করেছেন, বাহবা পেয়েছেন, বন্ধু বান্ধবরা পরস্পরের পিঠচুলকানি শুরু করে দিয়েছে, কেউ আবৃত্তি করার জন্য প্রস্তাব দিয়েছে। একবার নিজে ভেবেছেন আমার এই লেখাটি কেন গদ্য নয়? আল মাহমুদ সাহেব একটা কাজ করেছিলেন, ওয়েস্ট কাগজ থাকলে ভালো হতো। শিল্পকলা একাডেমিতে আমি প্রথম তার সঙ্গে সাক্ষাৎ যেদিন, তিনি বলেছিলেন কবিতা। আর বলতে বলতে পাঠ্যটা কিছু শুনুন, এই যে কাগজটা আছে না, এই কাগজটা আমি তোমার কাছে পৌঁছাবো, এইটা প্রত্যেকটা লেখকের উদ্দেশ্য থাকে যে আমার লেখাটা অর্জনে এটা আপনার কাছে আমি পাঠাবো। এই কাগজটা আমি শত চেষ্টা করলেও আপনার কাছে পাঠাতে পারছি না, যতবার শুনবো। তারপরে উনি আসতে থামলেন, তারপরে আস্তে 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 এটাকে ফর্ম দিলেন, তারপরে ছুঁড়ে মারলেন, ঠিক আমার নাকটা করে এসে বললো এটা করি। অর্থাৎ এই ফর্ম আপনারা যারা কবিতা লেখেন তারা খেয়াল রাখবেন এই দুটো জিনিস। একজন তো করেছেনই, তিনি সাধারণ কেউ না, যাকে সারা বিশ্বের সমস্ত দেশের সাহিত্য সেবীরা গুরু বলে মানে, তার নাম বদলেয়া। তার টেকনিক তিনি করেছেন। আধুনিক কাব্য সাহিত্যের ইতিহাস হলো টেকনিকের ইতিহাস। সুকান্তের এত কবিতা, নজরুলের এত কবিতা, রবীন্দ্রনাথের এত গান মনে আমরা বলি কি করে তোতা পাখির মতো, কারণ সেটা ছন্দে বাঁধা। আল মাহমুদ বলেছেন ছন্দ ছাড়া কবিতা কবিতা নয়। আর রবীন্দ্রনাথ বলেছেন এই বন্ধুই আমার মুক্তি। এই বন্ধুই, এই দিদিমণির চুলগুলি ছেড়ে এসছে, এটাকে কেউ খোপা বলবে? বলেন তো খোপা বলবে কিনা? ওইটাকে বেঁধে একটা ছাদে বেঁধে ফেললে, এই জন্য রবীন্দ্রনাথ সুন্দর করে বলেছেন সখী কোন ছাদে বাঁধি বেনি আর কোন ছাদে বানি। খেয়াল করবেন, এই ছাদ মানে ছন্দ, এই ছন্দে কবিতা বাঁধলে, এই ছন্দ মানে অন্তরেই নয়, এই ছন্দ মানে ওই হাতের পর গুনে মাত্রা গোনা না। সবচেয়ে বড় হাকিম হচ্ছে মনের গান, এই হাকিমের কাছে ছেড়ে দেন। আর আমি যেটা আমার ধারণা থেকে বলি, আপনাদের সঙ্গে মিশতে মিশতে কিছু আপনাদের সম্বন্ধে বলার একটি অধিকার রেখেছি। আমি তো কবি না, শিক্ষক, সারা জীবনে মাস্টারি করেছি, 47 বছর বেশি। তো ওই স্কুল থেকে আমি স্ট্যান্ড করি, ওই স্কুলে আমি মাস্টারি করি পরীক্ষার পদ্ধতি থেকে। তো দ্যাট ওয়াজ ইন 72, আর একদিনও থামিনি। তো যাই হোক, যারা কবিতা লেখেন এত কষ্ট করেন, প্লিজ একটু সাজান যেন আপনার কবিতাটা আমি মনে রাখতে পারি। এই ছন্দটা না থাকলে মনে থাকতে না। আমি স্কুলে বসে যা করেছি, আমি ভাষণ প্রশ্ন আসে না, এক্সপ্লানেশন, কবির কবিতা, ওই ছন্দটা আমি ধরে ফেলেছি। ছন্দ দিয়ে বুঝতাম এটা নজরুলের, এটা রবীন্দ্রনাথের। তাহলে আমি 3-5-এর মধ্যে 2 পেয়ে গেছি, অর্থাৎ লোকেশন ঠিক আছে। এটা কাছে নজরুলের বিদ্রোহী কবিতা, এটা রবীন্দ্রনাথের নির্ঝরের আরো বড় হয়ে পড়বো। আমি নির্ঝরের স্বপ্ন ভঙ্গতেই থামছি।
এই টেকনিকটা আমি শিখেছি। তো যাদের নিয়ে কথা, তাদের একটা অ্যাব্রিভিয়েটেড শব্দ হচ্ছে রসুল। নামে কি এসে যায়, গোলাপ সে যে নামেই ডাকো, তার গন্ধ একরকমই। আপনি জেনে নিলেই তো বলবো রবীন্দ্র, সুকান্ত, নজরুল। কিন্তু আমি শুরুতে যে বলেছি, আর দুইটি পুষ্প যদি এর সাথে এই মালার সাথে যুক্ত করা যেত, শুরু করা পূর্ণ হতো। এখন মাইকেল মধুসূদন দত্ত আর একজন জীবনানন্দ দাশ, এই দুইজনেই শুধু এই মাটির সঙ্গে নারীর সম্পর্ক। ভুলে যান না, একবার ভেবে দেখছেন আমি বিকল্প চিন্তাই করবো, বিকল্প ভাবনায় এসছি। এই যে দুই তিনজন এনেছেন, একজনই মাটির সঙ্গে সম্পৃক্ত নন, যতটা জীবনানন্দ দাশ এবং মাইকেল মধুসূদন। আমরা হাওলাত করে আনি সবকিছু না, আর গর্ব করি বাঙালি বীরের জাত, আর বলি না। আমিও আমার প্রবন্ধে লিখেছিলাম, জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠান হয়েছিল, আমার শিক্ষা মন্ত্রণালয়ের এই আন্তর্জাতিক মাতৃভাষায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন, আর পবিত্র সরকার ছিলেন ওই যে বিশ্বভারতী ভাইস চ্যান্সেলর সভাপতি। ওখানে মূল প্রবন্ধটা আমি পড়েছিলাম। তার প্রথম শব্দটা বলেছিলাম বাঙালি বীরের জাতি। আমি ওটাকে এক্সপান্স করলাম বাঙালি কাপুরুষ। সেটা লর্ড ক্লাইভের ডায়েরি পড়লে জানা যায়। 10 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র কয়েক হাজার, 3000 সৈন্য নিয়ে জয়ী হয়েছেন এবং দারুণ প্রত্যয় নিয়ে। সে জানতো যে এদেরকে টোপ ফেলালেই, তো বোঝেন সব শেষ। তার এই ধারাবাহিকতা চলছে। কবিতা, নাটক, যা কিছু আপনি বলেন, ওই একটা জায়গায় শেষ। যদি ব্যবহার করতে না পারেন, নীরজ সি চৌধুরী, এই আমার দেশের এই কিশোরগঞ্জে, তিনি ব্রিটেনে থাকেন, অক্সফোর্ড বা ক্যামব্রিজের শিক্ষক। তিনি যে সুন্দর করে ইংরেজি জানেন, তা ওখানকার কোনো নেটিভ স্পিকারও পারেন না। তিনি একটি বিখ্যাত বই লিখেছেন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। তিনি বারবার বলতেন, তোমরা রবীন্দ্রনাথের 2খানা কবিতা আর 3খানা গান নিয়ে লাফালাফি দাবাদাবি করো, রবীন্দ্রনাথকে পুজো করো না, ব্যবহার করো। আজকের প্রাসঙ্গিকতা সেখানে। সুকান্ত কি বলেছেন, নজরুল কি বলেছেন, রবীন্দ্রনাথ কি বলেছেন এবং তারা কি চেয়েছেন, আমরা কি একটা অক্ষরও তা পালন করতে পেরেছি? ধর্মের বেশে মোহজার ঘাড়ে এসে পড়ে, শেষে মারে আর মরে। এটা রবীন্দ্রনাথের লেখা। কে গ্রন্থ কে এনেছে? মানুষ। গ্রন্থ কোনো মানুষ আনেনি। কে বলেছেন? নজরুল। আমরা পালন করেছি একটা কথাও? আমার 56টা পরিবেশন ছিল এসএসসি পরীক্ষার সময়, আমি নজরুল লিখি নাই, সবাই লিখবে তো। রবীন্দ্রনাথের ছিল 25 থেকে 30টা পরিবেশন, তার বিভিন্ন কবিতা এটা ওটা থেকে, আমি লিখি নাই। আমি 56টা পৃষ্ঠা লিখতে পারতাম। আমি লিখেছি আমার প্রিয় কবি কিশোর কবি সুকান্ত, মাত্র 1.5 পৃষ্ঠা। তারপরে বোর্ডের হাইয়েস্ট নাম্বার পেয়ে আমি স্ট্যান্ড করলাম। কেন? সুকান্তের মধ্যে আমি যা পেয়েছি। সুকান্তের মধ্যে রবীন্দ্রনাথের প্রেমের কিছু কিছু কথা উল্লেখ করেছেন, এগুলি এও নয়, আগে নয়, এও বাচ্চ। মানুষের জীবনে প্রেম থাকে, ওটা তো কোনো সাধারণ পেশা না। কিন্তু যে ছেলেটি এই শোষণহীন সমাজ তৈরি করার জন্য এসএসসি এন্ট্রান্স পরীক্ষায় পর্যন্ত বীরের সাথে অকৃতকার্য হয়, কতটা নিবেদিত। কি করুণভাবে হাসপাতালে মারা গেলেন, কি করুণভাবে মারা গেল আমাদের নজরুলের ছেলেরা। তাকে দাফন করানোর জন্য 5 টাকার জন্য সে ওই অবস্থায় মাইক্রোফোন অফিসে, ওই গ্রামোফোন অফিসে গিয়ে ওইখানে বসে গান লিখে ওই 5 টাকা এনে তার ছেলের দাফনের কাজ করে। ঠিকই তো বলেছে, যদি আবার আসি, যেন কবি না হয়ে আসি, কবি হয়ে যেন না আসি, যদি আবার আমার জন্ম হয়। এই দুঃখের কথাগুলি বলার জন্যই আমি আজকে ভেবেছিলাম বহু জয়ন্তী। তবু এই দুঃখের আমরা শুধু প্রদীপের আলো দেখলাম, তার পায়ের নিচের অন্ধকারটা দেখলাম। নজরুল তো
নামেই দুঃখ মিয়া। ওর ছায়ার মতো দুঃখ, পায়ে পায়ে দুঃখ, কতটুকু জানি। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন।